হ্যালো এভরিওয়ান, বাংলায় দ্য হিন্দু এডিটোরিয়াল ডিসকাশনে সবাইকে ওয়েলকাম। আজ দুটো আর্টিকেল আমরা কম্বাইন করে ডিসকাস করব, দুটোই জিডিপির ডেটা রিলিজ হয়েছে সেই সম্বন্ধিত। প্রথমেই বলা হচ্ছে ইন্ডিয়ার ইকোনমি স্লো ডাউন করছে, ইন্ডিয়ান ইকোনমি ডাউন হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। এখন জিডিপির ডেটা রিলিজ হয়েছে। জিডিপির ডেটাকে রিলিজ করে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, একটা অফিস আছে, সেখান থেকেই ডেটা রিলিজ হয়। তো এই ডেটা রিলিজ হওয়ার পর আমরা তিনটে জিনিস তো ক্লিয়ার বুঝতে পারছি। প্রথম কথা, এটা ইকোনমি স্লো ডাউন হয়েছে ইভেন বিফোর ন্যাশনাল লকডাউন। লকডাউনের আগেই কিন্তু জিডিপি অনেক স্লো হয়ে গেছে, ইকোনমি অনেক স্লো হয়ে গেছে। আর এই লকডাউনের ফলে কিন্তু এই যে ইকোনমিক স্লোডাউন, এটা কিন্তু আরও খারাপ হয়ে গেছে ম্যাটারটা। আর দুটো সেক্টর ছাড়া বাকি সমস্ত জায়গায় কিন্তু খুব খারাপ আর কি গ্রোথ দেখা গেছে। দুটো হচ্ছে এগ্রিকালচার আর গভর্নমেন্টের যে সমস্ত সেক্টর, মানে স্পেশালি ডিফেন্স। তো 3 মাস আগে ফাইন্যান্স মিনিস্টার এটা এক্সপেক্ট করেছিল যে আমাদের ইকোনমি যে বটম আপ হয়ে গেছে, বটম আপ মানে যতটা নিচে যাওয়া সম্ভব চলে গেছে, এবার কিন্তু উপরে যাবে। কিন্তু যখন জিডিপির ডেটা রিলিজ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রেডিকশান ভুল ছিল, আরও কিন্তু ইকোনমি নিচে নেমে চলে গেছে। ওকে, জানুয়ারি থেকে মার্চের কোয়ার্টারের যে আমরা হিসাব যেটা পাচ্ছি সেটা কিন্তু লকডাউনের যে এফেক্ট তার সাথে কিন্তু খুব একটা লেনা দেনা নেই। কেন? দেখো, আমাদের হিসাব কীভাবে হয়, পুরো সালটাকে আমরা জানি মার্চ মাস থেকে, মানে মার্চ 31 মার্চ একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে যায়, তাই না? এপ্রিল থেকে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয়। যেমন এটা যেটা চলছিল 2019-20, রাইট? 2019-20 ফিজিক্যাল ইয়ার চলছিল বা ফাইন্যান্সিয়াল ইয়ার চলছিল। তো এপ্রিল মে জুন এটা হয় কোয়ার্টার 1, রাইট? জুলাই অগস্ট সেপ্টেম্বর এটা হয় কোয়ার্টার 2, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা হয় কোয়ার্টার 3, আর 2020-তে এসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা হয় কোয়ার্টার 4, রাইট? তো এই যে কোয়ার্টার 4-এর রেজাল্টের সাথে সাথে কিন্তু আমাদের 19-20 ফিজিক্যাল ইয়ার শেষ হয়ে গেল। তো মার্চের 25 তারিখে তো লকডাউন স্টার্ট হয়েছে, তাই না? তো লকডাউনের এফেক্ট পুরো ফিজিক্যাল ইয়ারে তো সেরকম কিছু পড়লোই না, তাই বলা যায়, তাই না? তো লকডাউনের আগেই কিন্তু জিডিপি, মানে টোটাল ইকোনমি যে এত নিচে নেমে গেছে সেটা বোঝা যাচ্ছে, রাইট? তো এনএসওর যে ডেটা সেটা সেই হিসাবে যে ফোর্থ কোয়ার্টার, যেটা লাস্ট কোয়ার্টার ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসের যে সেই হিসাবে কিন্তু 3.1% গ্রো করেছে। আর ওভারঅল ফিজিক্যাল ইয়ার যদি দেখা যায় তাহলে 4.2% আমাদের গ্রোথ। এটা জেনে রাখলেই যথেষ্ট, বাকি ডেটা না মনে রাখলেও চলবে। তো এটা হচ্ছে গত 11 বছরের সবচেয়ে খারাপতম গ্রোথ বলা যেতে পারে। তো গভর্নমেন্টের কথা অনুযায়ী যেহেতু লকডাউন চলছে সেই জন্য কিন্তু ডেটা সঠিক পরিমাণে পাওয়া যায়নি, ডেটা কালেক্ট করা কিন্তু ঠিকঠাক হয়ে ওঠেনি বলে ঠিকঠাক করে যে আমরা ভ্যালু পাচ্ছি 4.2%, এটা হয়তো আরও কমে যেতে পারে। অলরেডি কোয়ার্টার 1, কোয়ার্টার 2 আর কোয়ার্টার 3-র যে ডেটা সেগুলোকে কিন্তু রিভাইজ করা হয়েছে, কারণ আগে যে ডেটাগুলো পাওয়া গেছিলো সেগুলো কিন্তু ভুলভাল ছিল, তার মধ্যে সেগুলোকে রিভাইজ করে তাদের ভ্যালুও কিন্তু অনেক কমে এসেছে, ঠিক আছে? তো হতে পারে এই ডেটাটা আরও কমে যেতে পারে, ঠিক আছে? আর একটা কি, গ্রস ভ্যালু অ্যাডেড নাম্বার কোয়ার্টার 1, 2, 3-রও কিন্তু সিগনিফিকেন্টলি অনেক কমে গেছে। এবার গ্রস ভ্যালু অ্যাডেড জিনিসটা কি, দেখো, ইকোনমি কোনো একটা দেশ কীভাবে পারফর্ম করছে সেটাকে মাপবার জন্য যেটা বেস্ট পদ্ধতি সেটা হচ্ছে আমরা জিডিপি বলে থাকি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মানে একটা নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট সময় এখানে কিন্তু 1 বছরের জন্য, মানে 12 মাসে যে পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়, প্রোডাক্ট সার্ভিস যা কিছু তৈরি হয়, সেই তৈরি যা হলো সেটাকে যদি আমরা মনিটারি ভ্যালুতে প্রকাশ করি তাহলে যে অ্যামাউন্টটা পাবো সেটাই হচ্ছে কিন্তু জিডিপি। তাহলে জিভিএ কী জিনিস? জিভিএ যখন আমরা যে তৈরি করছে প্রডিউসার্সের সাইড থেকে যখন ক্যালকুলেট করি তখন জিভিএ বলা হয় গ্রস ভ্যালু অ্যাডেড। সেটা কী জিনিস দেখো, ফর এক্সাম্পল আমি 100 টাকা দিয়ে প্লাস্টিক কিনলাম, ঠিক আছে? তার সাথে কিছু ভ্যালু অ্যাডিশন ঘটিয়ে আমি 120 টাকার পেন তৈরি করলাম, ঠিক আছে? তো আমি এখানে ভ্যালু অ্যাডিশন কত টাকার করলাম না, 20 টাকার। তো এই 20 টাকাটা হচ্ছে জিভিএ, রাইট? গ্রস ভ্যালু অ্যাডেড। তো এরকম পেনের মতো আরও তো পুরো ভারতের মধ্যে কত জিনিসপত্র তৈরি হচ্ছে, কোনো র মেটেরিয়াল আসছে, কোনো ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো দুটোকে মাইনাস করলে আমরা জানতে পারবো কী পরিমাণ ভ্যালু অ্যাডিশন হলো, কাতে 20, কাতে 50, এভাবে সব কটাকে যদি আমরা অ্যাড করি তাহলে যেটা পাবো টোটাল, সেটা পাবো টোটাল জিভিএ, ঠিক আছে? গ্রস ভ্যালু অ্যাডেড। এবারে যে গ্রস ভ্যালু অ্যাডেডটা পেলাম এর সাথে যদি আমরা ট্যাক্স অ্যাড করে দিই, গভর্নমেন্ট যে পরিমাণ ট্যাক্স লাগাচ্ছে তার থেকে যদি সাবসিডি মাইনাস করে দিই, গভর্নমেন্ট যদি কিছু সাবসিডি দিয়ে থাকে কিছু,
ছাড় দিয়ে থাকে তাহলে সেটা যদি মাইনাস করে দিই তাহলে যেটা পাবো সেটা হয়ে যাবে জিডিপি। ঠিক আছে, আমরা আলটিমেটলি মার্কেটে যেটা পাচ্ছি তার সাথে কি ট্যাক্স অ্যাড হয়ে সাবসিডি মাইনাস হয়েই আসছে, তাই না? সেই জন্য যে কনজিউমারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যায় তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে জিডিপি, আর যে প্রডিউসার তার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যায় সেটা হবে জিভিএ, রাইট? জিভিএটা এই জন্য ইউজ করা হয় কারণ প্রত্যেকটা সেক্টরে, মানে এই যে বললাম পেন তৈরি করার কারখানা, তো ম্যানুফ্যাকচারিং সেক্টরে কতখানি জিভিএ হলো, ঠিক আছে? এবার কোনো একটা সিমেন্ট সেক্টর, সিমেন্ট কতটা জিভিএ দিল ইন্ডিয়াকে, তো এইভাবে সেক্টর ওয়াইজ কিন্তু যদি ভালো করে অ্যানালিসিস করা যায় জিভিএর মাধ্যমে, সেই জন্য জিভিএটাকেও আজকাল গুরুত্ব দেওয়া হয়। তাহলে ইকোনমি মেজার করবার একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে জিভিএ, রাইট? এবার দেখো ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কন্ট্র্যাক্ট করেছে, মানে কমে গেছে, 1.4% শ্রিঙ্ক করেছে। কনস্ট্রাকশন সেক্টর, যেটা কিনা খুব বেশি পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেটিং একটা অ্যাক্টিভিটি, কনস্ট্রাকশনে কিন্তু প্রচুর লোকজনকে কাজ দেওয়া হয়, তাহলে ইন্ডিয়াতে এই সমস্ত অ্যাক্টিভিটি হওয়া অ্যাকচুয়ালি দরকার যেগুলো কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেটিং, সেটাও কিন্তু 2.2% কন্ট্র্যাক্ট করেছে। আবার বলছি এক্স্যাক্ট ভ্যালু মনে রাখার কিন্তু কোনো দরকার নেই। ট্রেড, ট্রান্সপোর্ট, হোটেল, কমিউনিকেশন, ফাইন্যান্সিয়াল সার্ভিস, রিয়েল এস্টেট, সব বিজনেস কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে। এই যে এই ঘটনাগুলো ঘটছে এর পিছনে কিন্তু একটা জিনিস বিশেষ করে দায়ী, সেটা হচ্ছে ডিম্যান্ড রট, মানে ডিমান্ডে কিন্তু অনেক কমতি এসেছে, ঘাটতি এসেছে। মানে দেখো লোকের কাছে যদি পয়সা না থাকে তাহলে কী হবে, লোক কিন্তু জিনিসপত্র কেনা কম করে দেবে। কারো কাছে অলরেডি একটা ফোন ছিল, সে হয়তো চাইছিল আমি আরেকটা ফোন কিনবো, কিন্তু এই ঘাটতির বাজারে কিন্তু কেউ কিনবে না, মানে ডিমান্ড কমে গেল। ডিমান্ড যদি কমে যায়, যে কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এই ফোনগুলো, তারা কিন্তু আর করবে না, কারণ বিক্রিই হবে না, তাই না? তো এই যে এই ঘটনাগুলো ঘটছে, এটা মেন কারণ হচ্ছে ডিমান্ড রট, ঠিক আছে? প্রাইভেট কনজামশান মানে এই যে কনজামশানের কথাটা বললাম, আমি একটা ফোন থাকতে আমি কিনলাম, বা আমি টি শার্ট কিনছি, আমি খাদ্যদ্রব্য কিনছি, তো এগুলো হচ্ছে কনজামশান। তো কনজামশান স্পেন্ডিং মানুষের কমে যাচ্ছে, আর ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিও কিন্তু কমে যাচ্ছে। ইনভেস্টমেন্ট মানে আমার কাছে যদি পয়সা থাকে তাহলে আমি এফডি করব, আমি পিএফে পয়সা রাখবো, তাই না? আমি ইন্স্যুরেন্স করাবো, তো ওই পয়সাগুলো হচ্ছে এক ধরনের ইনভেস্টমেন্ট, যেগুলো কিনা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজে লাগে। তো ইনভেস্টমেন্টগুলোও কিন্তু কমে গেছে। আর এই ফিসক্যাল যে ডেটা আমাদের সামনে আসছে সেটা থেকে আমরা জানতে পারছি যে আটটা যে আমাদের কোর ইন্ডাস্ট্রি আছে, আটটা কোর ইন্ডাস্ট্রি কী কী আছে দেখো। আটটা আমাদের এখানে কোর ইন্ডাস্ট্রি হচ্ছে কোল, ক্রুড অয়েল, ন্যাচুরাল গ্যাস, রিফাইনারি প্রোডাক্টস, আর স্টিল, সিমেন্ট, ফার্টিলাইজার আর ইলেকট্রিসিটি। এই যে আটটা জিনিস, এই আটটা জিনিস একটা সময়ে কী পরিমাণ তৈরি হলো, আটটাকে ক্যালকুলেট করে একটা ইন্ডেক্স বানানো হয়, সেটাকে বলা হয় আইআইপি, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। তো এই আইআইপি দেখে আমরা বুঝতে পারি যে ম্যানুফ্যাকচারিং সেক্টর ঠিকঠাক কাজ করছে কিনা। তো এটা থেকে জানা যায় যে 38% কমে গেছে, ঠিক আছে? এটা মানে বলা যেতে পারে যে আটটা যে কোর সেক্টর, এটা কিন্তু 40% অফ দ্য আইআইপির যে 40%, তার মধ্যে সেটা কিন্তু 38% কমে গেছে আগের তুলনায়, যেটা কিনা অ্যালার্মিং একটা ব্যাপার। আর এক্সপোর্টও কিন্তু 60% কমে গেছে। এক্সপোর্ট রিলেটেড একটা আর্টিকেল আমরা অলরেডি ডিসকাস করেছিলাম, যাতে বলেছিলাম এক্সপোর্ট কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে, 60% শ্র্যাঙ্ক করেছে। তো কিন্তু একটা জিনিস এটা জানা যাচ্ছে, ইলেকট্রিসিটি যেটা হঠাৎ করে -22.8% হয়ে গেছিলো ইলেকট্রিসিটি জেনারেশন, সেটা কিন্তু একটু বেড়ে -14.9% হয়েছে। তো এটা থেকে আমরা জানতে পারছি যে কিছু কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি ধীরে ধীরে গেন করছে, যেহেতু লকডাউনের নর্মসগুলো একটু ইজ করা হচ্ছে, একটু ছাড় দেওয়া হচ্ছে, সেই জন্য একটু একটু কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। আর এর মধ্যে আরবিআইও কিন্তু রেপো রেট, রিভার্স রেপো রেট কিন্তু একটু কম করেছে মে 22-এ। তো তার ফলেও একটু একটু ফলাফল দেখা যাবে, কিন্তু সেটাই, এটা ফলটাও আসতে কিন্তু কমসে কম অক্টোবর কোয়ার্টার পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো, এগুলো ডিপেন্ড করছে যে কীভাবে লকডাউন কীভাবে ধীরে ধীরে সরানো হচ্ছে, আর কীভাবে আমরা ভাইরাসটাকে কন্টেন করতে পারছি, তার উপর কিন্তু পুরোপুরি নির্ভর করছে যে ইকোনমি আগে উঠবে না আরও ডাউন হয়ে যাবে বা কী হবে, তাই না? আর একটা জিনিস, আমরা যে এত ডেটা নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু ক্লিয়ার এখনও এই জন্য নয় কারণ অনেক ডেটা আমাদের কাছে পুরো ক্লিয়ার না। হয়তো এই যে 4.2%-এর কথা আমরা বলছি, এটা হয়তো আরও কমে যেতে পারে, কারণ ডেটা এখন কিন্তু ঠিকঠাকভাবে অ্যাভেলেবেল নয়, যেহেতু লকডাউন চলছে, গভর্নমেন্ট নিজেই ডেটা কালেক্ট করতে পারেনি ঠিক করে। দেখো গভর্নমেন্টকে এখন এই মুহূর্তে ফোকাস যেটা করা দরকার, গভর্নমেন্ট কিন্তু অনেক
যে সমস্ত প্যাকেজ রিলিজ করেছে সেগুলো কিন্তু ক্রেডিট রিলেটেড, তাই না? মানে কীভাবে কোম্পানিগুলোকে লোন দেওয়া হবে, লোন দিলে কিন্তু তাদের কী হবে, প্রোডাকশান বাড়বে, কিন্তু প্রোডাকশান বাড়লে কী হবে, সাপ্লাই বাড়বে, তাই না? একটা ইকোনমি চলে সাপ্লাই ডিমান্ডের ইকুইলিব্রিয়ামে। জিনিসপত্র যদি সাপ্লাই থাকে মার্কেটে আর লোক যদি সেটা ডিমান্ড করে তবেই তো ইকোনমি চলবে, তাই না? কিন্তু যদি সাপ্লাই অনেক বেড়ে যায় অথচ লোকের কাছে পয়সাই না থাকে তাহলে ডিমান্ডই জেনারেট হবে না, তাহলে ইকোনমি কাজ করবে কী করে? তো ইকোনমি রিভাইভ করবার জন্য সাপ্লাই সাইডে তো গভর্নমেন্ট হেল্প করেছে, ঠিক আছে, ডিমান্ড সাইডেও হেল্প করা দরকার। যে কোনোভাবে হোক ডিমান্ড জেনারেট করতে হবে, মানে মানুষের হাতে যেমন করে পয়সা আসা দরকার, তবে কিন্তু ইকোনমি রিভাইভ করবে। এখানে একটা ফ্রেজ ইউজ করা হয়, নাও ইট ইজ টাইম টু বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট মানে হচ্ছে এমন কোনো অ্যাক্টিভিটি করা যেটা করতে কিন্তু খুব কষ্ট, ঠিক আছে? তো এটা অনেক কঠিন কাজ হলেও কিন্তু গভর্নমেন্টকে যেমন করে হোক এটা ভাবতে হবে যে কীভাবে কমন মানুষের হাতে পয়সা আসবে, ইকোনমিক অ্যাক্টিভিটি করেই হোক বা ডাইরেক্ট গভর্নমেন্ট কোনো সুবিধা অ্যাপ্লাই করুক সাধারণ মানুষের জন্য, কিন্তু লোকের হাতে পয়সা এলেই ডিমান্ড জেনারেট হবে, তবেই কিন্তু ইকোনমি রিভাইভ করবে। তো এটা বলা হয়। তো আজকের এই আর্টিকেলে এটাই থাকে। পরে নেক্সট দিনের আর্টিকেলে যা থাকবে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। থ্যাংক ইউ সো মাচ। পরের দিন আবার দেখা হবে। যদি প্রথমবার এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ।